জয় রাম, জয় গুরু। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি হরিদাস আচার্য মহাশয়ের ঢাকা থেকে কলকাতায় আগমন এবং ঠাকুরের দর্শন লাভ সম্পর্কে তৃতীয় পর্ব আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এর আগে দ্বিতীয় দুটি পর্ব আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। দুটি পর্বের পর পথে ঘাটে, হোটেলে, রেস্টুরেন্টে খাওয়া ছিল আচার্য মহাশয়ের প্রকৃতি বিরুদ্ধ। এমন তিনি কখনো করেননি ইতিপূর্বে। কোনো কিছু গ্রহণে ঠাকুর মহাশয়ের আগ্রহ তিনি দেখেনওনি, শোনেনওনি। আজ এমন কি ব্রহ্মখিদে ঠাকুর মহাশয়কে পেয়ে বসল যে পার্কের বেঞ্চিতে বসে 2 পয়সার চিনেবাদামের অর্ধেক নির্বিচারে সানন্দে খাচ্ছেন ছেলে মানুষের মতো। ঠাকুর মহাশয়ের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও তার ভাগে চিনেবাদাম খাচ্ছিলেন আচার্য মহাশয়, কিন্তু আর চেপে থাকতে পারলেন না। এই বিষয়ে প্রশ্ন করে বসলেন হরিদাসবাবু। উত্তরে ঠাকুর মহাশয় জানালেন যে তারা তো কতভাবে কত পয়সা খরচা করেন, একটু মনে যেন রাখেন যে এই গরিব চিনেবাদামওয়ালাদেরও ঘর ভাড়া দিতে হয়, স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করতে হয়, কাপড় কিনতে হয়। সকলেই যদি এদের বিমুখ করেন তবে এরা মুখে তুলবেন কি? চিত্তক্ষুব্ধ হয়েছিল হরিদাসবাবুর যথেষ্ট। এই পার্কে বসে অনভ্যস্ত চিনেবাদাম খাওয়ায়, কিন্তু ঠাকুরের আদেশ লঙ্ঘন করার স্পর্ধা তা ছিল না। বিক্ষোভ ভরা কণ্ঠে তিনি বললেন, চিনেবাদাম না কিনে যদি তাকে সাহায্য করা যায় তবে তাতে ক্ষতি কি? কঠিন কঠোর স্বরে ঠাকুর মহাশয় বললেন, কাহারও মর্যাদা ক্ষুণ্ণ করা অতি বড় অন্যায়। চিনেবাদাম বিক্রেতা গরিব হতে পারেন, কিন্তু তিনি তো ভিক্ষে চাননি। ভাগ্যের জন্যই উনি আজ বিপর্যস্ত। আপনার সঙ্গে উনার সম্পর্ক দাতা গ্রহীতার কখনোই নয়। নিজের ভুল বুঝতে পেরে আচার্য মহাশয় লজ্জিত এবং দুঃখিত বোধ করলেন। অকপটে সে কথা ঠাকুর মহাশয়ের কাছে স্বীকার করলেন বারংবার। চিনেবাদামের খোসাগুলো ঠোঙ্গার মধ্যে তুলে নিলেন। বেঞ্চির পিছনে ফেলে দিতে যাচ্ছিলেন হরিদাসবাবু। ঠাকুর মহাশয়ের ডাকে ফিরে এলেন। ঠাকুর মহাশয় বললেন, ওইখানে ফেলবেন না, ছেলেপেলেরা ওইখানে খেলা করে, তেনাদের অসুবিধা হইতে পারে। ওই ঠোঙ্গাটা আপনার পকেটে রাইখা দেন। ফেরবার সময় ফুটপাতের কোনো আবর্জনা ফেলার জায়গায় ফেলা দিবেন। ক্ষণকাল আচার্য মহাশয় ঠাকুর মহাশয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবছিলেন, মানুষের কোনো অসুবিধে যাতে না ঘটে তার জন্য সর্বক্ষণ কি না সুতীক্ষ্ণ দৃষ্টি। হঠাৎ ঠাকুর মহাশয় বলে উঠলেন, আচ্ছা হরিদাসবাবু, আপনি যে বাড়িতে প্রতিদিন ভোগ দেন তা তো খাইতে কষ্ট হয় না, কিন্তু সেদিন এমন গরমেই দিছেন আমার তো মুখ ফুরিয়া যায়। হরিদাসবাবু প্রতিদিন যে ভোগ দিতেন তাকে শীতল করবার জন্য তার সহধর্মিণী একপাশে বসে ফাঁকা সঞ্চালন করতেন এবং শীতল হলেই হরিদাসবাবু তা নিবেদন করতেন ঠাকুরের পটের সামনে। সুতরাং এমন তো কোনো দিন নেই, হতেই পারে না। কিছু পরে হরিদাসবাবু স্মরণ হলো, গত পৌষ মাসে তার বাসনা হয়েছিল ঠাকুর মহাশয়কে পুষ্পান্ন ভোগ নিবেদন করার। তদনুযায়ী তিনি তাহার সহধর্মিণীকে বলে রেখেছিলেন যে হাঁড়ি শুদ্ধ যেন পুষ্পান্ন উনুন থেকে নামিয়ে ভোগের ঘরে আনেন এবং থালায় বেড়ে দেন, আর প্রতিদিনের মতো যেন পাখার বাতাস না করেন, কারণ ঠান্ডি পোলাও স্বাদযুক্ত হয় না। নিজে খেতে যেখানে অসুবিধে বোধ করেন তিনি তেমন উপকরণ কি করে ঠাকুরকে নিবেদন করেন, সে কারণেই এই ব্যবস্থা করেছিলেন। কিন্তু তার ফল যে এত বিস্ময়
হয়ে উঠতে পারে সে বিবেচনা তখন তার ছিল না। বন্ধুরা, তৃতীয় পর্ব এখানে শেষ করলাম। আগামী দিন আপনাদের সাথে চতুর্থ পর্ব নিয়ে থাকব, অর্থাৎ শেষ পর্ব। বন্ধুরা, আমি এখন শ্রী শ্রী ঠাকুরের একটি বেদবাণী পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, ভাগ্যং ফলতি সর্বত্র, ভাগ্যই ভগবান ফলদাতা, তিনি যাহা দিবেন করিবেন তাহা মঙ্গল জানিবেন। অতএব সত্যনারায়ণের উপর ভার রাখিয়া কর্ম করিবে, তিনি সর্বমঙ্গল রক্ষা কবচ জানিবে। বেদবাণী 1। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ঠাকুর সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে বেশি বেশি করে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় গোবিন্দ, গুরু কৃপায় কেবলম।